পদবীর ইতিহাসে আজকে নাপিতদের কথা আর নাপিতদের কিছু পদবীর কথা। কিন্তু তার আগে নাপিত শব্দের অর্থ এবং এর সমার্থক কি কি শব্দ আছে দেখে নেওয়া যাক, এবং আরো অন্যান্য কিছু প্রাসঙ্গিক আলোচনা করে নেওয়া যাক। প্রথমে যে দিকটা আসে, এই নাপিত হলো একটা পেশাগত দিক। যারা ক্ষৌরকর্ম করেন, যারা চুল দাড়ি কাটেন, তাদের বলা হয় নাপিত। এখন একটা প্রশ্ন বারে বারে সমাজে আসে, সনাতন ধর্মীয় বর্ণ ব্যবস্থায় নাপিতরা কোন বর্ণের মধ্যে পড়ে? দুঃখের বিষয়, এই বর্ণ ব্যবস্থা যখন জাতপাতে রূপান্তরিত হলো, ছোঁয়াছুতের বিচার শুরু হলো, উঁচু নিচুর বিচার শুরু হলো, তখন এই সমস্যাটা আরো বাড়লো। নাপিত যেহেতু শ্রমজীবী, তাহলে বর্ণ ব্যবস্থার নিয়মে শূদ্র বর্ণে আসে। আবার কখনো তারা অস্ত্রজীবী, সেই হিসাবে ক্ষত্রিয় বর্ণে আসে। কর্মজীবীকে কখনো কখনো বৈশ্য বর্ণ আনা হয়। আবার যেহেতু সমস্ত রকমের শুভকর্মে ব্রাহ্মণের সঙ্গে থাকতে হয় এবং কখনো মন্ত্রও উচ্চারণ করতে হয়, তখন তিনি ব্রাহ্মণ পদবাচ্যও হতে পারে। এখন দেখুন, এই নাপিত এর সমার্থক কি কি শব্দ পাচ্ছি। এই শব্দগুলো হয়তো অনেকেরই অপরিচিত শব্দ হবে, অন্তত নাপিত শব্দের সমার্থক এটা হয়তো জানা নেই অনেকের, এটা আমি আশা করছি। যেমন গ্রামণী, গ্রামণী শব্দের অর্থ হচ্ছে নাপিত। তাতে কি আসে যায়? অনেক কিছু আসে যায়। ঋগ্বেদে ছোট শাসন কেন্দ্রকে বলা হতো গ্রাম। এই গ্রামের শাসনকর্তা হতেন একজন ব্রাহ্মণ বর্ণের ব্যক্তি। শুক্রনীতিসারে স্পষ্টত বলা আছে গ্রামের শাসনকর্তা হবেন ব্রাহ্মণ। তাকে বলা হয় গ্রামণী। গ্রামের শাসনকর্তাকে বলা হচ্ছে গ্রামণী। তাহলে গ্রামণী শব্দের অর্থ নাপিত কিভাবে হয়ে গেল? এখানে কি তাই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে নাপিতরা সুদূর অতীতে ব্রাহ্মণ ছিল, সুদূর অতীতে ব্রাহ্মণ বর্ণের অন্তর্গত ছিল? এর পরের শব্দ দেখুন, ভাণ্ডপুট। এর অর্থ, ভাণ্ড মানে ভাঁড়, মাটির যে পাত্র। এই ভাঁড়ে নানা রকম আয়ুর্বেদীয় ঔষধি গাছগাছালি রাখা হতো, বিভিন্ন প্রকার ঔষধ প্রস্তুত করা হতো। এর মালিক যিনি, তিনি হচ্ছেন ভাণ্ডপুট। একটা সময় ছিল যখন এই নাপিতরা সাধারণ চিকিৎসা করতেন, কখনো ছোটখাটো শল্য চিকিৎসাও তারা করছেন। তাহলে এইখানে ভাণ্ডপুট বলতে নাপিতকে বৈদ্যদের সমার্থক ধরা হচ্ছে। আবার নাপিত শব্দের একটি অর্থ বিশেষত চন্দ্রবৈদ্য, পরিষ্কারভাবে বৈদ্যই বলা হচ্ছে। চন্দ্রিল মানে নাপিত। চন্দ্রিলের মূল অর্থ যদি ধরা হয়, তাহলে চন্দ্রিল মানে শিব। দেবাদিদেব মহাদেবকে বলা হয় চন্দ্রিল। অবশ্য অনেক নাপিতদের গোত্র হয় শিবগোত্র। তার মানে শিবের সঙ্গে একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে। এমনটা হতে পারে নাথ বা দেবনাথ, যারা শিবযোগী বা শিবগোত্রের, সেখান থেকে যারা এই নাপিতের কর্মগ্রহণ করেছেন, তাদের চন্দ্রিল বলা হতো, এটা হতে পারে। অবশ্য এখানে একটা উপকথাও জড়িয়ে আছে,
সেটা হচ্ছে হর পার্বতীর যখন বিয়ে হয় তখন নাপিতের প্রয়োজন দেখা দেয় এবং নাপিত জাতির সৃষ্টি হয়। শিবের নাভি থেকে নাপিতদের সৃষ্টি, এরকম একটি উপকথা রয়েছে। ছত্রী মানে নাপিত। ছত্রী শব্দের অর্থ হচ্ছে যার মাথায় ছাতা আছে, অর্থাৎ রাজা শ্রেণীর লোক, ক্ষত্রিয় শ্রেণীর লোক, সেই ছত্রী মানে হচ্ছে নাপিত। তো এইগুলি নাপিতের বিভিন্ন সমার্থক শব্দ, যে শব্দগুলি দ্বারা নাপিতের বেশ একটা সম্মানজনক অবস্থানই বোঝা যাচ্ছে, অবস্থান দেখানো হচ্ছে। অথচ দুঃখের বিষয়, এই আমাদের জাতপাতের সমাজে, ছোঁয়াছুতের সমাজে নাপিতকে নিজের আসন লড়াই করে নিতে হয়েছে। একটি শব্দ বোধহয় ছেড়ে যাচ্ছি, এই শব্দটি আবার আপনারা সবাই জানেন, নরসুন্দর মানে নাপিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে নরসুন্দর মানে নাপিত নয়। নরসুন্দর মানে নাপিত এটা হয়ে গেছে, আমাদের ভুল ব্যবহারে নরসুন্দর শব্দের অর্থ নাপিত হয়েছে। কিরকম ভুল ব্যবহার? তা হচ্ছে, নরসুন্দর শর্মা বলে এক ব্যক্তি ছিলেন, যিনি নাপিতের কাজ করতেন, যিনি নাপিত সম্প্রদায়ের ছিলেন এবং তিনি কিছু যোগ সাধনা, তন্ত্র সাধনা ইত্যাদিতে সিদ্ধি লাভ করেছিলেন, সিদ্ধ পুরুষ হয়েছিলেন, যার জন্য নাপিত সম্প্রদায়ের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি হয়েছিলেন। এই তার বংশধরদের নরসুন্দর বলা হতো। ক্রমে নরসুন্দর শব্দের অর্থ নাপিত দাঁড়িয়ে যায় এবং এরকম একটা অর্থ করে নেওয়া হয় যে মানুষকে যে চুল দাড়ি কেটে সুন্দর করে দেয় তাকে বলা হচ্ছে নরসুন্দর। আমরা মনে মনে এরকম একটি অর্থ করে নিয়েছি। যাই হোক, এইগুলি নাপিতদের সমার্থক শব্দ কয়েকটি বললাম, কিন্তু মূল জায়গা বলা হয়নি। সেটা হচ্ছে এই নাপিত শব্দের অর্থ কি। নাপিত শব্দের অর্থ যা অভিধানকাররা করে গেছেন, ন যুক্ত আপ। আপ মানে কোনো কিছু পাওয়া, ন মানে না, অর্থাৎ যারা কোনো কিছু পায় না তারা হচ্ছে নাপিত। খুব গভীর অর্থ এর। চিন্তা করুন, নাপিতরা ব্রাহ্মণের সঙ্গে আছে, নাপিতরা ক্ষত্রিয়দের সঙ্গে আছে, নাপিতরা সমাজের উচ্চ স্থানে আছে। ব্রাহ্মণরা যে সমস্ত শুভ কাজের সমাধান করেন সেই সমস্ত কাজে নাপিত থাকা বাধ্যতামূলক। আজও আমরা নাপিত বামুন শব্দটা বলি, বামুন নাপিত বলি না, নাপিত শব্দটাই আগে আসে। এতটা সম্মানের অধিকারী হয়ে দিনের শেষে কি হয়, বামুন ঠাকুর তো চাল চিড়া কলা শাড়ি কাপড় যা আছে সব পুটুলি বেঁধে নাপিতের মাথায় চাপিয়ে, চল এটা আমার বাড়ি অবধি পৌঁছে দিবি। এটা গ্রাম বাংলার সাধারণ দৃশ্যই ছিল। এবং তাদের কি বলে খুশি করা হতো? নরানাং নাপিত ধূর্ত। মানুষদের মধ্যে সবচেয়ে চালাক হচ্ছে নাপিত। আমার তো মনে হয় মানুষদের মধ্যে সবচেয়ে বোকা হচ্ছে নাপিত, এবং এ হচ্ছে ব্রাহ্মণদেরই চাল। ব্রাহ্মণরা চালাকি করে নাপিতদের অবস্থান অনেক নিচে করে দিয়েছিলেন। 1911 সালে একটা সেন্সাস হয়েছিল, ভারতের বিখ্যাত সেন্সাস। সেখানে নাপিতরা তাদের অবস্থান স্থির করার জন্য আন্দোলন করেছিল। তো যাই হোক, সেই আন্দোলন, তার ফল কিছু হয়নি। সমাজে নাপিত যেহেতু অবশ্য প্রয়োজনীয়, তাই ব্রাহ্মণরা তাদের অচ্ছুত করতে পারেননি। তাদের হাতে খাওয়া, জল, রান্না সবই চলবে, অথচ তাদের স্থান নিচের দিকে। জাতপাতের বিচারে তাদের স্থান দেওয়া হয়েছে নিচের দিকে। এ বড় দুঃখের জিনিস। সুখের কথা, আমরা ক্রমশ জাতপাতের থেকে
বেরিয়ে আসছি, এগিয়ে আসছি। এখন বলি ওই পদবীর কথা। প্রামাণিক, এটি নাপিতদের মূল পদবী। দেখুন, প্রামাণিক শব্দের অর্থ হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য শাস্ত্র, প্রামাণ্য ব্যক্তি, প্রামাণ্য বস্তু, অর্থাৎ যাকে প্রমাণ হিসাবে ধরা যায়, গ্রহণ করা যায়। মূল বিষয়টা হচ্ছে যখন নরনারীর বিয়ে হয় সেখানে একজন নাপিত উপস্থিত থাকে, তিনি হচ্ছেন এই বিয়ের সাক্ষী, তিনি হচ্ছেন প্রামাণিক ব্যক্তি। ভান্ডারী নাপিতদের পদবী। এই বিয়ে বাড়িরই কথা ধরুন, এই যে বিয়ে বাড়িতে বিভিন্ন রকম যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন, তার যে একটি ভান্ডার তৈরি করা হয়, সেই ভান্ডারের রক্ষাকর্তা, ভান্ডার যিনি দেখাশোনা করবেন, ভান্ডার যিনি পরিচালনা করবেন, তাকে কতখানি বিশ্বস্ত ব্যক্তি হতে হয়, যার হাতে ভাঁড়ারের চাবি। নাপিত তারা এতটা বিশ্বস্ত হতে পেরেছিলেন বলেই নাপিতদের পদবী ভান্ডারী। বিশ্বাস, যাকে বিশ্বাস করা যায়, নাপিতদের পদবী। শীল অর্থাৎ সুশীল, সৎ চরিত্র, সৎ স্বভাবের ব্যক্তি, এগুলি হচ্ছে নাপিতদের পদবী। পশ্চিম ভারতে, বিশেষত বিহারে, উত্তরপ্রদেশে নাপিতদের একটি পদবী হচ্ছে ঠাকুর। কতখানি সম্মানের জায়গা হলে কারো পদবী হয় ঠাকুর। বাঁকুড়ায় নাপিতদের একটি পদবী আছে মর্দনিয়া। এটি বোধহয় ওই বাঁকুড়া অম্বিকানগরের রাজাদের দেওয়া উপাধি। রাজাদের যিনি মর্দন করতেন, তেল মালিশ করে দিতেন, এই সমস্ত কাজগুলি যারা করতেন, তাদের এই উপাধি দেওয়া হয়েছিল মর্দনিয়া। যাই হোক, এটি একটি বিশেষ উপাধি, কিন্তু অন্যান্য যে পদবীগুলি আলোচনা করলাম এবং নাপিত শব্দের যে সমস্ত সমার্থক শব্দ বললাম, সেগুলি থেকে বোঝা যায় এই নাপিত সমাজে কত গুরুত্বপূর্ণ এবং কতখানি সম্মানের জায়গায় তাদের অবস্থান। নাপিতদের ভিডিওটি শেষ করছি, কিন্তু শেষ করার আগে যাকে নিয়ে দু কথা না বললেই নয়, তিনি মধু নাপিত। মধু নাপিতের বংশধরেরা কেউ নাপিতের কাজ করেন না, ক্ষৌরকর্ম করেন না। কে ছিলেন এই মধু নাপিত? মধু নাপিতের বংশধরেরা মোদকের কাজ করেন, ময়রার কাজ করেন, মিষ্টান্ন প্রস্তুত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেন, তার মস্তক মুন্ডন করেছিলেন মধু নাপিত। সে বড় করুণ দৃশ্য। মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন, ঘর সংসার ছেড়ে চলে যাচ্ছেন, সচিমাতাকে ছেড়ে চলে যাচ্ছেন, স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাচ্ছেন। মধু নাপিত তিনি বড় দুঃখের সঙ্গে এই কাজটি করেছিলেন এবং তারপরে তিনি বলেছিলেন যে ভগবানের মস্তক স্পর্শ করেছি, এরপর অন্য কারো পাদস্পর্শ করতে পারবো না। আমি এবং আমার পরিবারের জন্য কি বিহিত করছেন? মহাপ্রভু বলেছিলেন, তুমি এবং তোমার বংশধরেরা আজ থেকে ক্ষৌরকর্ম ছেড়ে দাও, তোমরা মোদকের বৃত্তি অবলম্বন করো। এখান থেকে মধু নাপিত বলে আলাদা একটা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল, কিন্তু বর্তমানে এই মধু নাপিত সম্প্রদায় ওই অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মিশে গেছে। নবদ্বীপে ওই মধু নাপিতের বাড়ি এখনো সংরক্ষিত আছে। এটি একটি তীর্থস্থান, যাওয়া যেতে পারে, দেখা যেতে পারে, নিশ্চয়ই যাবেন। এই কথা রইল। আজকের ভিডিও নাপিতদের বিষয়ে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।